গুড মর্নিং ফ্রম কলকাতা। তোমাদের আজ নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে কম খরচায় উইকেন্ডে ঘুরে আসার জন্য এক ফাটাফাটি ডেস্টিনেশনে। সাগর পাড়ে অবস্থিত সেই গ্রামের নাম লালগঞ্জ। তোমাদেরকে খোঁজ দেব লালগঞ্জের এক অনবদ্য আস্তানার, যেখানে রয়েছে পুকুর ভর্তি মাছ আর গাছ ভর্তি বাবুই পাখির বাসা, যেখানে রাত এতটা মায়াবী আর সকালে গ্রামের পথ পরিপূর্ণ স্নিগ্ধতায়। বিকেলে আবার রয়েছে বোট রাইড, আর সেই বোটে চেপে এরকম এক চড়ে গিয়ে রয়েছে সময় কাটানোর অভিজ্ঞতা। সব কিছু মিলিয়ে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে। তাহলে এবার গল্পটা শুরু থেকে শুরু করা যাক। শুরুতেই আমি প্রীতম তোমাদের জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ব্লগ। বাড়ি থেকে বেরিয়ে টোটো করে প্রথমে দমদম স্টেশন, সেখান থেকে ট্রেনে করে শিয়ালদাতে যখন এসে পৌঁছালাম তখন সময় সকাল 7:06। তড়িঘড়ি ছুট দিলাম শিয়ালদার সাউথ সেকশনের 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আজকে আমরা ধরব 7:14 নামখানা লোকাল। সকাল 7:14 নামখানা লোকাল কিছুটা ফাঁকা হবে ভেবেছিলাম, কিন্তু বাস্তবে বেশ ভিড় ছিল ট্রেনে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার বাকি ট্রেনগুলোর ডিটেলড লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও প্লিজ। প্রায় 3 ঘন্টা 10 মিনিট লোকাল ট্রেনে যাত্রার পর অবশেষে পৌঁছালাম নামখানা স্টেশনে। অবশেষে নামখানা এসে পৌঁছেছি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর এখন ঘড়িতে 10:40। এই স্টেশনের বাইরে বেরিয়ে সামনে আরেকটু এগিয়ে গিয়ে, এই সামনের থেকে টোটো ধরবো না, আর একটু সামনের থেকে এগিয়ে গিয়ে দেখবো ম্যাজিক গাড়ি পাওয়া যায় কিনা। স্টেশন থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটলে এই সামনে তোমার রাস্তা পেয়ে যাবে। ম্যাজিক গাড়ি পাওয়া গেল না, অগত্যা টোটো করেই রওনা দিলাম আজকের গন্তব্য লালগঞ্জের উদ্দেশ্যে। নামখানা থেকে আমাদের আজকের আস্তানা লালগঞ্জের ঘরে বাইরে বিচ স্টে পর্যন্ত টোটো ভাড়া পড়ল 400 টাকা। দশ মাইল ব্রিজ পেরিয়ে বাদিকে যে রাস্তাটা লালগঞ্জের দিকে যাচ্ছে সেই রাস্তাটা আমরা ধরেছি। এখন কিছুটা এগিয়েছি, কিন্তু রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। এর আগে আরও বেশি খারাপ কাকা বলছে, টোটো কাকা। জানি না কোমরের কী অবস্থা হবে, তবে পরিবেশটা প্রচণ্ড ভালো, তার জন্য জার্নিটা অতটা গায়ে লাগছে না, মনটা ভালো হয়ে আছে। তোমাদেরকে দেখাই পরিবেশটা কীরকম। ঘন্টা টোটোতে কিছুটা কষ্টকর জার্নির শেষে অবশেষে পৌঁছালাম আজকের আস্তানায়। হোমস্টেতে ঢুকে প্রথমেই সেরে নিলাম চেক ইনের ফর্মালিটিস। ঠিক তারপরেই আসলো ওয়েলকাম ড্রিঙ্কস, যেটার খুবই প্রয়োজন ছিল। এই ট্রিপটায় আমি কিন্তু একা আসিনি, আমার সাথে এসেছে আমার খুব ভালো বন্ধু কৌশিক, আর আমরা বুক করেছিলাম প্রিমিয়াম ডাবল বেড এয়ার কুল টেন্ট। এখানে আর কি ধরনের টেন্ট আছে, তার ট্যারিফই বা কি, একটু পর এই সব কিছু তোমাদের ইন ডিটেলসে জানাবো। এখন বরং লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে একটু ঢু মেরে আসি।
ঘরে বাইরে রিসর্টে এসে তারপর একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি সি বিচের সামনে, মানে লালগঞ্জ সি বিচে। কেননা এখন জোয়ার আছে ওখানে, হোটেলের ম্যানেজার আমাদের তাই বলল। তো যাই, আর বেশিক্ষণ নয়, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, সেইটুকুনি হাঁটলেই বিচে যাওয়া যায়। রাস্তাটা কি মায়াবী না? আর একটু এগোলেই সমুদ্র, এখান থেকেই সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ক্যামেরাতে আসছে না, তবে আমি শুনতে পাচ্ছি। অদ্ভুত সুন্দর জায়গাটা। একান্তে বেশ কিছুটা সময় কাটালাম এই সুগভীর সমুদ্রের সাথে, আর মুগ্ধ হয়ে শুনলাম সমুদ্রের গর্জন। এবার ফিরে যাচ্ছি হোমস্টেতে। লাঞ্চের পর এক অসাধারণ বোট রাইড অপেক্ষা করছে যে। সি বিচ থেকে এসে স্নান করে এখন লাঞ্চ করব। লাঞ্চের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, টেবিলটা একদম পুকুরের কাছেই। আহা, এরকম ঘরোয়া খাবার দেখে খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, একটা আলুর তরকারি, পমফ্রেট মাছ আর ভোলা মাছ ভাজা। তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে তোমাদেরকে এই হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। এরকম একটা পুকুর আছে এই রিসর্টের ভেতর, খুব সুন্দর। ওই দিকটাতেই আমরা আছি, ওইখানে আমাদের ঘর, টেন্ট। এই দিকটা খাবার জায়গা, এদিকে আরও ঘর আছে, আর পুকুর পাড় দিয়ে এদিক থেকে হেঁটে এখানে আসা যায়। আর সেই রাস্তাটা এদিক থেকে ঘুরে আবার এখানে কানেক্ট করে। এই হোমস্টেরই পুকুরে রয়েছে অসংখ্য মাছ, এবং এই হোমস্টেতে রয়েছে এমন এক গাছ যাতে ঝুলে রয়েছে 40টারও বেশি বাবুই পাখির বাসা। মোট কথা, লালগঞ্জের গ্রাম্য পরিবেশে থাকার জন্য ঘরে বাইরে বিচ স্টে কিন্তু এক অনবদ্য ঠিকানা। এবার এই হোমস্টের যাবতীয় যা যা প্যাকেজেস রয়েছে সেগুলো তোমাদের জন্য ছবিসহ ইন ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজনে তোমরা পজ করেও দেখে নিতে পারো। এবার সময় হয়েছে সেই প্রতীক্ষিত বোট রাইডে যাওয়ার। এখন যাচ্ছি নৌকা বিহারে। টোটো করে যেতে হবে, টোটো চলে এসেছে। এই টোটো, রাস্তাটাই একটু সমস্যা। বোট রাইড করার জন্য বোটের ভাড়া পড়লো 600 টাকা, আর একটা বোটে ম্যাক্সিমাম 6 জন অ্যালাউড থাকে। যেখান থেকে বোট রাইড শুরু হবে সেখানে যাওয়ার জন্য এই টোটো ভাড়া পড়লো 200 টাকা। টোটো করে প্রথমে আমরা যাচ্ছি যেখানে আমাদের বোটিং শুরু হবে সেখানে, এবং বোটিং শেষে আমাদেরকে নিয়ে আবার আমাদের হোমস্টেতে ফিরেও আসবে এই টোটো। হোমস্টে থেকে পিক আবার হোমস্টেতেই ড্রপ, এই টোটাল ভাড়াটাই কিন্তু 200 টাকা।
চলে এসেছি প্রায় যেখান থেকে আমাদের আজকের নৌকো যাত্রা শুরু হবে। যে মাঝি দাদা চলে এসেছে, এখন একটু আর অপেক্ষা, তারপরে উঠব, কেননা প্রচণ্ড স্লিপারি হয়ে আছে এই জায়গাটা। দাদা সেটিং করে দেবে, কিছু একটা দেবে এখানে যাতে আমরা যেতে পারি। প্রচণ্ড স্লিপারি জায়গাটা, তাই মাঝি দাদা এখন জাল পেতেছে, আমরা সেটার ওপর দিয়ে গিয়ে নৌকাতে উঠবো। একটু সাবধানে যেতে হচ্ছে, স্লিপ খেলে আর দেখতে হবে না। চলে ওয়েলকাম। তোমরা দৃশ্যপটটা দেখছো, কি অপূর্ব না? সত্যি অসাধারণ। কেমন লাগছে রে? দেখো আবার আবার আসবি তো? একদম একদম আমার তো ব্যাপকই লাগছে। এই ওয়েদারের সাথে একদম কমিয়ে গেছে। লালগঞ্জে আসলে বোট রাইডটা কিন্তু মিস করো না। জোয়ার এবং ভাটা দুই সময়ই হয় এই বোট রাইড। যেমন ধরো আমরা ভাটার সময় বোট রাইড করছি, তাই আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যেতে পারছি না। তবে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু জোয়ারের সময় আবার যাওয়া যায় না। আমাদের বোট গিয়ে ভিড়ল এক চরের গায়ে। কি অসাধারণ জায়গাটা, তাই না? ভাবতেই কেমন লাগছে যে ভাটাতে এর আবির্ভাব। আবার কিছুক্ষণ পর জোয়ার এসে ডুবিয়ে দেবে এই জায়গাটাকে। তাই যতক্ষণ জোয়ার না আসছে ততক্ষণ চলো প্রাণ ভরে ঘুরে দেখি এই জায়গাটা। দেখো আকাশ হালকা মেঘ আছে এখনো, সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায়। এই বিচের মধ্যে জমে থাকা জলে তার প্রতিচ্ছবি অদ্ভুত। কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওই দিক থেকে আমরা নেমেছি, ওখান থেকে হেঁটে রেদার দৌড়ে এদিকে এসছি, যেখানে সমুদ্রের জল আস্তে আস্তে ভরতে শুরু করেছে। কেমন লাগছে জায়গাটা? আমি এই জায়গাটাতে আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো, আর আরও অনেকের সাথে আসবো। তোমাদের এখনও অবধি আমার এই চ্যানেলের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি জোরাজুরি করছি না, সত্যি তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি সাপোর্ট করতে চাও, তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। আর বেশিক্ষণ থাকবো না, এখন আবার বোটে ফিরে যাব। তোমরাই বলো, গোধূলি বেলায় এরকম এক দৃশ্যপট ছেড়ে যেতে কি মন চায়? এক বিন্দুও ইচ্ছা হচ্ছে না ফিরে যেতে, তবে ফিরতে তো হবেই। অগত্যা এবার ফেরার পালা হোমস্টেতে। বোট রাইড করে ফেরার পথে বৃষ্টি। আমরা টোটোতে ছিলাম তখন, যতক্ষণে আমরা পৌঁছেছি তখনও বৃষ্টি হচ্ছে। এসে দেখলাম রিসর্টের যেখানে বারবিকিউ হয়, বনফায়ার হয়, সেখানটা প্লাস্টিক দিয়ে ঢাকা। জানি না
সেখানে আজকে বারবিকিউ বা বনফায়ার হবে কি না দেখা যাক, যদি ব্যবস্থা করতে পারে তাহলে তো খুব ভালো হয়। ব্যবস্থা একটা হলো বটে। অল ক্রেডিট গোজ টু দ্য ম্যানেজার অফ দিস হোমস্টে। এরই মধ্যে হোমস্টে থেকে দিয়ে গেল মুড়ি চানাচুর আর পেঁয়াজি। এগুলো ফিনিশ করে চলো কনসেন্ট্রেট করা যাক চিকেন বারবিকিউর ওপর। রং দেখেই বোঝা যাচ্ছে অলমোস্ট ডান, এবার শুধু প্লেটে নেওয়ার অপেক্ষা। টেস্ট কিন্তু অসাধারণ ছিল বারবিকিউটার। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই এক অ্যাডভেঞ্চারাস গা ছমছমে যাত্রাপথে। হোমস্টেতে আলাপ হয়েছিল 4 জন তরুণ তুর্কির সঙ্গে। তারাও আমাদের মতোই ঘুরতে এসেছে। তাদেরকে সঙ্গে নিয়েই এখন যাচ্ছি বিচের পথে। মোটামুটি 5 জন মিলে এখন বিচে যাচ্ছি এই জঙ্গলের রাস্তা দিয়ে। শিয়াল টিয়াল থাকতেও পারে, জানি না। তো তোমাদেরকে একটু দেখাই, এই একজন, তোমার নামটা? তোমার 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 আকর্ষণীয় জিনিস হচ্ছে আমার নাম সৌভিক চক্রবর্তী। সৌভিক আমাদের প্লেয়ার। আমার সঙ্গে ওরা 4 জন আছে ঠিকই, তবে আবহাওয়া কিন্তু বেশ গা ছমছমে। ভয় হচ্ছে হালকা, তবে ভয়টা ভূতের নয়, জন্তু জানোয়ার আর মানুষের। মানুষের ভয় কেন বললাম সেটা না হয় তোমরা নিজে কানেই শুনে নাও। তোমাদের একটা দর্শকের জন্য বলছি, এখানে একটা ডাকাত মোড় বলে জায়গা আছে, কাহিনীটা শুনেছো? না। ডাকাত মোড় বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটার কাহিনীটা হচ্ছে আজ থেকে 32 বছর আগে এখানে খুব ডাকাত পড়তো। আচ্ছা। তো সেই ডাকাতটাকে পুরো গ্রামের লোকেরা মিলে মানে খুন নয়, ডাকাতটাকে মারে। হ্যাঁ। তো সেই তারপর থেকে যেই মোড়টায় ডাকাতটাকে মারা হয়, যেই মোড়টায় ডাকাতটাকে মানে করা হয়, সেই মোড়টার নাম হচ্ছে ডাকাত মোড়। সেটা এখান থেকে কত দূরে? মোটামুটি 5 মিনিটের রাস্তা, সোজা গেলেই 5 মিনিটের রাস্তা, সোজা গেলেই পড়বে তোমার ডাকাত মোড়। একটা স্কুল আছে ডাকাত মোড় স্কুল, ডাকাত মোড় স্কুলের পাশেই ডাকাতের মোড়টা, ওখানেই ডাকাতটাকে পিটিয়ে মারা হয়। খুব অত্যাচার করতো, তারপর গ্রামের লোকেরা মিলে সেই সিদ্ধান্ত নেয় কি এরপর যদি ডাকাত পড়লে আমরা সেটাকে খুন মারবো। তো সেটা গ্রামের লোকেরা এক্সিকিউট করে। ইন্টারেস্টিং। এখন ভাটা, তাই সমুদ্র অনেক দূরে। সাদা বালি আর লাল কাঁকড়া, বিখ্যাত লাল কাঁকড়া, এই যে স্পটেড। রাতের বিচে সময়টা কিন্তু বেশ কাটলো, কখনো গান করে, আবার কখনো কাঁকড়াকে তাড়া করে। হোমস্টেতে ফিরে এসে দেখলাম ডিনার রেডি। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি আর চিকেন কষা। আপাতত সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা। কালকে সকালে আবার দেখা হচ্ছে। এখানে রাতের আকাশ যে এতটা সুন্দর হয়ে ওঠে তা কল্পনাও ছিল না। বেশ অনেক দিন পর ঘুম ভাঙল পাখির ডাকে। এখন চলেছি আবার সেই বিচের উদ্দেশ্যে।
রাতের অন্ধকারে যে রাস্তাটা ছিল গা ছমছমে, সেই রাস্তাটাই ভোরবেলা স্নিগ্ধ অনুভূতি দিচ্ছে। সুপ্রভাত। লালগঞ্জ সমুদ্র সৈকতে সকাল সকাল সানরাইজ দেখতে এসছি। মেঘাচ্ছন্ন আকাশ, সানরাইজ এখনো হয়নি। ওই দেখো, একদল মেঘ কিরকম বৃষ্টি নামাচ্ছে। চলো দেখে নি বৃষ্টি নামিয়ে মেঘেরা কিরকম এগিয়ে চলে নিজের পথে। সকাল সকাল চা খেতে খেতে এই গ্রামের পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু বেশ লাগে। তোমরা যারা গ্রামের পরিবেশ খুব পছন্দ করো, তারা কিন্তু এখানে এসে প্রচণ্ড আনন্দ পাবে। কেননা এখানকার পরিবেশটা পুরোটাই গ্রাম্য এবং এখানে চোখ ঘোরালে দেখো সামনে বেজি, এখানে বেজি আমি দেখতে পাচ্ছি, আরো অনেক বেজি। যে প্রাইস পয়েন্টটাতে তোমরা এখানে থাকবে সেটার দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানটা পর্তিট, আমি বলবো অন্তত। কেননা সামনে 3-4 মিনিট হেঁটে গেলেই তোমরা বিচ পাচ্ছ, এরকম গ্রাম বাংলার পরিবেশ পাচ্ছ, সাথে সুন্দর খাওয়া দাওয়া। তো আমার কাছে কিন্তু এটা যথেষ্টভাবে পর্তিট লেগেছে। এই লালগঞ্জের যে কোনো রিসর্টে এসে তুমি একটা জিনিস এক্সপেক্ট করতে পারো এবং সেটা তোমার ফুলফিল হবেই, সেটা হচ্ছে নেচারের ভিউ, গ্রাম বাংলার ভিউ, গ্রামীণ পরিবেশ এবং মন ভালো হয়ে যাওয়ার পরিবেশ। এখন একটা মজার অ্যাক্টিভিটিস করব, তোমরাও আসলে কিন্তু অবশ্যই করো। এই পুকুরে মাছ ধরবো, দেখি কত বড় মাছ আজকে আমি ধরতে পারি। এক্সপিরিয়েন্স আছে, একদম এক্সপিরিয়েন্স নেই তা না। ঝুড়ি দিয়ে, কোচ দিয়ে, ছিপ দিয়ে, মশারি দিয়ে, জাল দিয়ে সব রকমভাবে কিন্তু মাছ ধরেছি। দেখি আজকে ধরতে পারি কিনা। খেয়ে নিয়েছে, আটা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারছে আর কি, বুঝলি তো। দেখি ট্রাই করতে তো সমস্যা নেই। সাডেন চেঞ্জ ইন টেকনিক, তারপর জায়গা বদল করতেই হাতে নাতে ফল। দেখেছো, ছোট মাছ কিন্তু মাছ।
তবে এত ছোট মাছে কি আর মন ভরে, তাই বড় মাছ ধরতে কনসেন্ট্রেট করলাম। দূর থেকে চিমটি কাটা কথাও শুনলাম। অমনি করে বসে মাছ উঠবে না, গেড়ে বসতে ভালো করে, পায়ে ব্যথা হয়ে যাবে, মাছ হবে না ওখানে। এ তো সরাসরি আমার মাছ ধরার টেকনিক নিয়ে প্রশ্ন। এসব কি মানা যায়? এসবের মাঝেই কেল্লা ফতে। এই যো দাদা, হয়েছে? চললাম তার কাছে যে একটু আগে আমায় চিমটিটা কেটেছিল। গিয়ে বললাম, দাদা ধরেছি। মাছ ধরা শেষে এবার চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে আমাদের স্টেশনে। আমাদের ট্রেন আছে, টোটো চলে আসবে একটু পরেই। তো ইচ্ছা করছে না যেতে, তবে যেতে তো হবেই। টোটো চলে এসেছে, কিন্তু হ্যান্ডেলের জায়গায় স্টিয়ারিং। আমি ফার্স্ট টাইম চড়ছি স্টিয়ারিং টোটোতে। এবার বাড়ি ফেরার পালা। অপূর্ব কিছু মুহূর্ত সঞ্চয় করে লালগঞ্জকে বিদায় জানানোর পালা। এক শান্ত গ্রাম ছেড়ে অশান্ত শহরে ফেরার পালা। যাই হোক, আমি ডেসক্রিপশন বক্সে এই ট্রিপটার সমস্ত খরচা আর ডিটেলস দিয়ে দেব, তোমরা দেখে নিও কেমন। আজ তাহলে আসি, তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন অপেক্ষায় থেকো কিন্তু আমার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পরিবারের প্রিয়জনদের খুব ভালো রেখো।